নমস্কার, আমার নাম কবির। আমি আজকে যার নাম বলবো তার নাম আপনি আগে শুনেছেন কিনা জানি না, ইতিমধ্যে শুনে ফেলেছেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বলতে আমাদের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে, সোনালী গুহর কথা মনে পড়ে, পার্থ চট্টোপাধ্যায়ের কথা, সুব্রত বক্সী, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, আহ, রাজীব বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ইত্যাদি নাম মনে পড়ে। প্রতীক জৈন শুনেছেন নাকি নামটা এর আগে কখনো? আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, যাদের অফিস হচ্ছে সল্ট লেক সেক্টর 5, গোদরেজ ওয়াটার সাইডের পাশে, লাউডার স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তার দলের গোপন নথিপত্র এবং হার্ড ডিস্ক থেকে ডেটা ট্রান্সফার করা হয়েছে। একটা কথা একটু ভেবে দেখার চেষ্টা করুন তো। একটি ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল কনসালটেন্সি হাউস হচ্ছে আইপ্যাক। এটি কনসালটেন্সি হাউসের অফিসে একটি রাজনৈতিক দলের এবং তৃণমূল কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের গোপন নথি কেন থাকবে? একটু ভেবে দেখবেন তো, একটু গভীরভাবে ভেবে দেখবেন তো। প্রতীক জৈন নামটা শুনেছেন নাকি আগে? যদি শুনে থাকেন, তৃণমূলের কোনো পদাধিকারী বা নেতা হিসেবে শুনেছেন নাকি? যেভাবে শুনেছেন শুভেন্দু অধিকারীর নাম, যেভাবে শুনেছেন আপনি মুকুল রায়ের নাম, যেভাবে আপনি এখন শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, আমি তো বলছি না। তৃণমূল কংগ্রেসের পদাধিকারী হিসেবে প্রতীক জৈনকে চিহ্নিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অনেকে বলছেন 15 বছর আগে সিপিএম এর ফাইল দেখাতে গিয়েছিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছর পরে। তখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, সিপিএম এর ফাইল দেখাতে পারেননি এই 15 বছরেও। আজকে তার নিজের ফাইল তাকে কার্যত চুরি করে পালাতে হলো। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেফতার হবেন না? আমি প্রশ্ন তুলছি না, এই প্রশ্ন আমি তুলছি না, এই প্রশ্ন কবির তুলছে না, এই প্রশ্ন তুলছে মানুষ। কখনো ভেবে দেখবেন তো, কোনো দায়িত্বরত সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার পরিণাম আপনার কি হতে পারে, আমার কি হতে পারে, একজন সাধারণ মানুষের কি হতে পারে? আইন সম্পর্কে আমার যে যতটুকু বোঝাপড়া, আইন কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং দেশের দরিদ্রতম মানুষ, একজন ভিক্ষুক, সব থেকে প্রান্তিক মানুষ, সব থেকে ক্ষমতাবান মানুষ, প্রত্যেকের জন্য এক। সরকারি কর্মচারী, সরকারি সংস্থা, তাদের কাজে সরাসরি হস্তক্ষেপ, বাধা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ এবং প্রশ্ন তুলছি। আপনি উত্তর দেবেন, আপনি ভাববেন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট নেতারা তৃণমূলের যখন গ্রেপ্তার হলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা দেখা যায়নি কেন? আজকে এই তৎপরতা কিসের? সিপিআইএম এর রাজ্য সম্পাদক আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একের পর এক তৃণমূল কংগ্রেসের দুর্নীতির পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, মারবো কম, দৌড় করাবো বেশি। করাচ্ছেন। আদালতে পরপর পরপর চপেটাঘাত সহ্য করতে হয়েছে সরকারকে, দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে। নেপথ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার দলের, তার সহকারীদের, তার জুনিয়রদের ভূমিকাকে আপনি অস্বীকার করতে পারেন না। আপনি তার সমর্থক হতে পারেন বা না পারেন। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেই মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তারা দাবি করছেন আইপ্যাক তৃণমূলের সমস্ত দুর্নীতির মুখোশ, খোলস, খোসা, আবরণ। আরো এক কদম এগিয়ে, আমি বলছি না, অন ক্যামেরা বলেছেন, শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন, মোহাম্মদ সেলিম কি বলেছেন, আপনারা শুনেছেন। আইপ্যাক নাকি বেনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা। আমি তো আজকে খুশি ছিলাম, সিপিআইএম এর নেতাদের ইন্টারভিউ করি, আজকে ইন্টারভিউ করব, তাদেরকে জিজ্ঞেস করব ভেবেছিলাম যে আপনারা যে অভিযোগ করেন সেটিং রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, আজকে তো সেই সেটিং এর অভিযোগ মিথ্যে প্রমাণিত হলো। যদিও কিছুদিন আগে অমিত শাহ বলে গিয়েছিলেন যে ইডি, সিবিআই এর মতো স্বাধীন স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কাজে কোনোভাবে হস্তক্ষেপ করে না দল হিসেবে বিজেপি বা সরকার। কিন্তু আজকে বিজেপির নেতারা যেভাবে উদ্বাহু হয়ে উল্লাস প্রকাশ করছেন ইডির কাজে, আমি জানি না আমি কার কথা ধরবো। বিজেপির কৃতিত্ব কি করে হয় ইডির এই অভিযান? তাহলে কি অমিত শাহের কথা মিথ্যে? তাহলে কি সুকান্ত মজুমদার ইত্যাদির কথা সত্যি? আমি জানি না। কিন্তু আমি জিজ্ঞেস করবো ভেবেছিলাম সিপিআইএম এর নেতাদেরকে, যে সেটিং মিথ্যে প্রমাণিত হলো তো? তারা ঘুরিয়ে আমাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
তাকে গ্রেফতার না করার জন্য ইডির মতো সরকারি সংস্থার কাজে, যারা মানি লন্ডারিং নিয়ে মূলত কাজ করে, তাদের কাজে হস্তক্ষেপ করার জন্য, বাধা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেফতার করা হলো না? আইন ভাঙা হয়েছে এবং আইনজীবীরা মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এবং সারা বিভিন্ন ব্লকে মিছিল বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের এই অভিযানের বিরুদ্ধে। জানি না কেন মিছিল। প্রতীক জৈনকে, আইপ্যাক তো তৃণমূলের পার্টি অফিস নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে কথা বলার জন্য যোগ্যতম মানুষটি, তার সঙ্গে কথা বলেছিলাম। শুনুন তিনি কি বললেন, তৃণমূল এবং বিজেপির সেটিং কি আরেকবার প্রমাণিত হলো নাকি সত্যি এবার সানন্দে টাটাকে নিয়ে যাওয়ার, পশ্চিমবাংলা থেকে সানন্দে টাটাকে নিয়ে যাওয়ার, ন্যানোকে নিয়ে যাওয়ার পুরস্কার স্বরূপ যে কারাবাস থেকে মুক্তি ছিল, সেই মুক্তির অবসান ঘটবে। অর্থাৎ ইডি সিবিআই এবার কান থেকে মাথায় পৌঁছতে পারবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই সত্যি প্রমাণিত হবে, আবার কেশাগ্রকেও স্পর্শ করতে পারবে না তাঁর এবং তাঁর পিসির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ফোঁস করব। আমি যদি অভিযান চালাই বিজেপির দপ্তরে, চালাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী? আপনার অবশ্যই উচিত, আপনার রাজ্যের একজন নাগরিক হিসেবে আমি অনুরোধ করছি আপনাকে, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ব্যক্তি, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি দয়া করে সেখানে অভিযান চালান, আপনার পুলিশকে চালাতে বলুন, যদি আপনার কাছে সেই তথ্য, সঠিক তথ্য থেকে থাকে। দর কষাকষির খেলা তো উচিত নয়। সেটিং নাকি আরো গভীরে গিয়ে সেটিং? উত্তর দেবেন আপনি। শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এবং অফবিট কন্টেন্টসের জন্য আপনাকে চোখ রাখতেই হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল। স্যার, এতদিন আমরা একটা বিভ্রান্তির মধ্যে বাস করতাম। আমরা জানতাম যে আমাদের রাজ্য চালান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু আজ থেকে আমরা জানতে পারছি যে আমাদের রাজ্য অ্যাকচুয়ালি চালান আইপ্যাক। আপনি কি বলবেন স্যার এই বিভ্রম সম্পর্কে? দেখুন, আমি তো বহুদিন থেকেই বলছি যে এই যে সার্বিক দুর্নীতি, এই দুর্নীতিটা একটা পরিকল্পনা করে হচ্ছে। সেই পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মান মর্যাদা, তার যে ঐতিহ্য, সেটাকে ধ্বংস করে দাও। কারণ সেটা ধ্বংস করতে পারলে দক্ষিণ পন্থার পক্ষে অত্যন্ত সুযোগ সুবিধা তৈরি হবে। এখন আমরা আইপ্যাকের ভূমিকা দেখেছি, এখানে দেখেছি, বিহারে দেখেছি, সর্বত্র দেখেছি। আইপ্যাক হচ্ছে একটা ব্যবসায়িক সংগঠন। সেই সংগঠন তারা নিজেদের দাবি করছেন তারা নির্বাচনী বিশ্লেষক বা বিশেষজ্ঞ, কিন্তু তাদের লক্ষ্যই হচ্ছে দক্ষিণ পন্থার পক্ষে পরিবেশ তৈরি করা। পশ্চিমবঙ্গে মমতাকে তারা মদত দিয়েছেন, কিন্তু সেটা তো রাজনৈতিক দল নয় আনুষ্ঠানিকভাবে। কিন্তু আমি তো মনে করি কোনো ঘটনাই রাজনীতি বিবর্জিত হতে পারে না। যারা বলেন যে রাজনৈতিক নিরপেক্ষ, তাদের মতো এত বুদ্ধিমান বোকা পৃথিবীতে কিছু হয় না। সবকিছুই রাজনৈতিক চিন্তার সাপেক্ষে। এবং দক্ষিণপন্থী রাজনীতি তারা অনেক কৌশল করেন। সেই কৌশলের প্রথম কাজ হচ্ছে যে কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু সংগঠন তাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে একটা মোড়ক দিয়ে ঢুকিয়ে দেওয়া। এই কথা আমি বহুদিন থেকেই বলছি। আজকে যেটা প্রকাশ্যে চলে এলো যে আইপ্যাকে নাকি তৃণমূলের সব গোপন তথ্য আছে, যদিও আমি বলি এটা মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন। আসলে ওর দুর্নীতির সমস্ত কাগজপত্র আইপ্যাকের কাছে রাখা হয়েছিল নিশ্চিন্তে। ওরা ভাবতে পারেননি, এতদিন নিশ্চিত ছিলেন যে কিছুই করবে না মোদী এবং অমিত শাহ, তারা করতেনও না। কিন্তু জনগণের যে চাপ, আদালতের চাপ, এই চাপের মুখে দাঁড়িয়ে তাদের তো খানিকটা বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে। সেই দৃষ্টিকোণ থেকেই আজকে তদন্তের জন্য তারা গিয়েছিলেন। এবং স্বাভাবিকভাবে দুর্নীতির যিনি জন্মদাত্রী, তাকে তো এই দুর্নীতির পক্ষেই দাঁড়াতে হবে। তিনি দাঁড়িয়ে পড়েছেন। যদিও তিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ঘটনাচক্রে তিনি পশ্চিমবঙ্গের সর্বনাশের নায়িকা। আমাদের সমস্ত সর্বনাশ করেছেন। আমাদের যে গৌরব ছিল, আমাদের ঐতিহ্য ছিল, সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছেন। আমি এতদিন বলতাম, লোকে ভাবতেন যে আমি হয়তো কোনো বিদ্বেষ থেকে বলছি। আজকে হাতে নাতে প্রমাণ পেলেন, আশা করব। স্যার, এই প্রেক্ষিতে আমি আজকে দেখলাম, যখন আমি বেরোচ্ছি, যে তৃণমূল কংগ্রেস
নামাঙ্কিত আইনজীবীটা এটা করছেন, আমি অবাক হয়ে গেলাম। একদমই স্যার, বিষয়টা একটু আইনজীবী, বিস্তারিত বলুন স্যার, আপনি ফেসবুকেও লিখেছেন। আইনজীবীরা দেখি মিছিল করছেন, তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল এই ব্যানার নিয়ে। তাতে কিছু পরিচিত আইনজীবীদের আমি দেখলাম, আমি বললাম, ওই কি, এটা কি আইনজীবী? আইনজীবীরা তো আইনের পক্ষে থাকবেন। একজন অপরাধ করছেন, প্রকাশ্য অপরাধ করছেন, তদন্ত যদি খুব খারাপ হয়, খুব উদ্দেশ্যমূলক হয়, তার জন্য তো আদালত আছে, আদালতে যেতে পারতেন। তথ্য লোপাট করবার জন্য ফাইল নিয়ে দৌড়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের সহযোগিতায়। এ তো একেবারে চূড়ান্ত রাহাজানি, গুন্ডামি, এবং তার পক্ষে আইনজীবীরা মোচন করছেন। তাই আমি দেখেছি যে আমার পক্ষে অত্যন্ত বেদনার। আমি একজন জুনিয়র আইনজীবী, সে আমাকে দেখে খুব লজ্জা পেয়ে গেছে, তাকে দেখে বললাম, কি করছো ভেবছো? সে হাসতে হাসতে মুখ নিচু করে চলে গেল। আরো দুঃখ লাগলো, তারপরে একজন পুলিশ অফিসার, তিনি আমাকে সন্ধ্যেবেলা দাঁড়িয়ে থাকলে অনেকেই চারপাশে এসে থাকেন যারা হাইকোর্টে কর্মরত, একেবারেই একেবারেই। বললেন বললেন স্যার, এরপরে কি আপনাদের লার্নেট বলতে হবে? আমি একেবারে বাকরুদ্ধ এটা হয়ে কি গেলাম। পুলিশ অফিসার বললেন এ কথা আপনাকে? পুলিশ অফিসার বললেন, কেন বলবেন না? কেন? সরকারি কর্মচারীরা কোনো কাজ করতে গেলে, সরকারি কর্মচারীদের কাজে বাধাপ্রাপ্ত হলে তাদের জেল হয়। এই পালা বদলের পর রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কিছু নেতা, তারা আলিপুরে একটা ডেপুটেশন দিতে গিয়েছিলেন দপ্তরের প্রধানের কাছে। সেই দপ্তরের প্রধান তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন যে এরা সরকারি কাজে বাধা করছে। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে নিলেন। সরকারি কর্মচারী আর কোঅর্ডিনেশন নেতা, তাদের গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলা আমাকে করতে হয়েছে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি একেবারে কালীঘাটের গুন্ডারা যেমন আমরা ছেলেবেলায় দেখতাম, আমরা মোকাবিলা করতাম, সেই রকম গুন্ডাদের ভূমিকায় গিয়ে জোর করে ফাইলপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেলেন, এবং তাকে পুলিশ সহযোগিতা করছে। আইন কোথায়? এইটাই আমার কাছে প্রশ্ন ছিল। স্যার, আমি বারবার করেই বলি যে আপনার সঙ্গে কথা বলার সময় মানে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যেতে হয়। স্যার, আপনি একটা কথা বললেন, সেই সূত্র ধরেই আমি জিজ্ঞেস করি যে হেয়ার স্ট্রিট থানার একজন পুলিশ, আমি যদি খুব ভুল না করি স্যার, তিনি যদি, এবং তিনি নিশ্চয়ই খুব মানে একদমই সাদা পোশাকের পুলিশ, সাদা পোশাকের হাইকোর্ট পুলিশ, পাড়ায় তো বহু সাদা পোশাকের পুলিশ থাকে নিরাপত্তার খাতিরে। একদমই সাদা আমাকে পোশাকের পুলিশ, চেনেন। একদমই স্যার। হ্যাঁ, তো সেই তিনি জায়গায় এসে আমার আমাকে প্রশ্ন বললেন, হচ্ছে যে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এইভাবে কথা আপনাকে বলেন, তাহলে তো পুলিশের ওপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোল আস্তে আস্তে শিথিল হচ্ছে বলতে হয়। দেখুন, আমি আপনাকে হয়তো জানি না ইতিপূর্বে বলেছি কিনা, আমি পথে ঘাটে যেখানে আপনি যেখানে যাই, বলেছেন স্যার। বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ আধিকারিক, কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, তারা দেখা হলে বলেন, স্যার আমরা আর পারছি না, বাঁচান। আমি তাকে আশ্বস্ত করি যে ঠিক আছে, আমরা দেখবো লড়াই করে বাঁচানো যায় কিনা। এখন এইটা আমি ভাবছি, তাহলে এই পুলিশ আধিকারিক তার আইনজীবী পেশা সম্পর্কে শ্রদ্ধাটা নষ্ট করে দেন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। তারা একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভাববেন, তারা মিছিল করলেন কিসের স্বার্থে? ইডি একটা তদন্তকারী সংস্থা, আমি ধরলাম ইডি বেআইনি কাজ করছে, তবে আইনজীবীদের ভূমিকা কি ছিল এটা নিয়ে আদালতে যাওয়া, যে অবশ্যই বেআইনি কাজ করছে? আদালতে গেছেনও আইনজীবীরা। আর কি হবে? আর আদালতে গিয়ে বলবেন আমরা বেশ করেছি, আমরা তদন্তের কাজে বাধা দিয়েছি? এটা যদি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা বলেন, আদালত যদি রেকর্ড করে, আমি আদালতকে স্বাগত জানাবো। কেন? তাহলে প্রত্যেকটা গণ আন্দোলন যখন হয় তখন তাদের বিরুদ্ধে, গণ আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রথম অভিযোগ, তুমি সরকারি কাজে বাধা দিয়েছো, অতএব তোমাকে কেন হেফাজতে নেওয়া হবে না? স্যার, একটা যুক্তি আমার খুব অদ্ভুত লাগলো আইনজীবীদেরই, যে রাজনৈতিক দলের অফিসে কেন হানা। এখন প্রশ্ন হচ্ছে, কোনো রাজনৈতিক আর দলের এটা কি অফিসে যদি, রাজনৈতিক দল? আমি বুঝি না, একদমই আইনটা রাজনৈতিক দল নয়। আর দ্বিতীয় কথা, রাজনৈতিক দলের অফিসে হানাটা নিঃসন্দেহে কাম্য নয়, কিন্তু যদি দেখা যায় যে কেউ খুন করে, বেআইনি কাজ করে রাজনৈতিক একদমই দলের অফিসে আশ্রয় নিয়েছেন, পুলিশকে বসে থাকবে নাকি? আমি আপনাকে বলি, আমার মানে বারবারই মামলা করতে, কলকাতা হাইকোর্টের রায় আছে, বিধানসভার বুকে যখন দেবলীন হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জির মাথা ফাটিয়ে দেওয়া হলো, একদম। তারা কেন চিট ফান্ডের জন্য আলোচনা দাবি করেছিলেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি কলকাতা হাইকোর্টে মামলা করলাম, কলকাতা হাইকোর্টের সাংবিধানিক কোর্ট বলেছেন এফআইআর লজ করতে হবে, স্পিকারের অনুমতির কোনো দরকার নেই। হুম। গুন্ডামি করলে পরে
সাধারণ অপরাধ করলে পরে সেই অপরাধের কোনো রকম সুরক্ষা নেই। আইন সবার জন্য এই সময় আইন কারো ঊর্ধ্বে নয়। তাহলে যারা বলছেন এ কথা বা বলবেন এ কথা, তাদের বলবো ভাই আইনটা একটু পড়ুন, সংবিধানটা একটু জানুন। স্যার আমরা দেখলাম যে সল্টলেকের আইপ্যাকের দপ্তর থেকে একজন ব্যক্তি তিনি ফাইল বগল দাবা করে প্র্যাকটিক্যালি মিডিয়ার সামনে পুলিশের সামনে এসকর্ট নিয়ে গাড়িতে উঠে গেলেন। কি থাকতে পারে স্যার ফাইলে যার জন্য এই সে প্রকাশ্যে এই সমস্ত চুরি, তৎপরতা? সমস্ত চুরি দুর্নীতি যা করেছেন মুখ্যমন্ত্রীর পরিকল্পনায়, তার সমস্ত ফাইল ইত্যাদি আইপ্যাকে আবরণের আড়ালে সেখানে রাখা ছিল। আইপ্যাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আড়ালকারী একটি সংস্থা। আমি তো চাইবো ওদের যে নেতা প্রশান্ত বাবু যদি সাহস থাকে আমার বিরুদ্ধে মামলা করুন। আপনি দুর্নীতির সমস্ত তথ্যকে আড়াল করেছেন, এটা আপনার কোনো যে ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়। দুর্নীতি এবং দক্ষিণপন্থী রাজনীতিকে লালন পালন করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। স্যার আপনাদের দলের শীর্ষ স্তর থেকে এই কথা বলা হচ্ছে, আপনি একদিকে বলছেন, আপনার মতো মানুষ এই কথা বলছেন। মোহাম্মদ সেলিম আপনাদের দলের রাজ্য সম্পাদক তিনি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলছেন যে আইপ্যাক বেনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা। আপনারা কি এই কথা দায়িত্ব নিয়ে এই অভিযোগ করছেন স্যার আপনি? দেখুন, আমি এই যাবৎকাল আপনাদের সকলের সামনে যে কথা বলেছি, আমি তো সরাসরি দায়িত্ব নিয়েই বলেছি। আমি তো জানি যে আমি যে কথা বলছি তার আইনি যদি কোনো প্রতিকূলতা থাকে তাহলে শাসক দল আইনি ব্যবস্থা নেবেন। আমি তাদের আহ্বান করছি, কারণ আমি চাই এটা প্রমাণ হোক এ রাজ্যে দুর্নীতিকে কিভাবে লালন পালন করেছেন তৃণমূল কংগ্রেস দল বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতিতে, সেটা আদালতেই প্রমাণ হবে। ইতিমধ্যে আমরা প্রমাণ করে দিয়েছি শিক্ষা দুর্নীতির মামলায়, পুরো একেবারে। নিয়োগের দুর্নীতির মামলায়, সারদা মামলায়, নারদা মামলায়, প্রত্যেকটা মামলায় তো আমরা প্রমাণ করে দিয়েছি প্রাথমিকভাবে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেস মানে আমি বলি বিজেপিও। আমার কাছে তৃণমূল বিজেপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। আজকে বিজেপির যিনি নেতা, যিনি মুখপাত্র শুভেন্দু অধিকারী, তিনিও আমার চোখে একজন অভিযুক্ত। শিক্ষক দুর্নীতির মামলায় তার অংশগ্রহণ আছে। নারদা মামলায় তিনি একজন অভিযুক্ত। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবং সেই মামলা খারিজ হয়ে গেছে, কিন্তু সিবিআই যা তদন্ত করা দরকার ছিল তা করেননি কেন? তারাও মনে প্রাণে চেয়েছেন যে দুর্নীতিগ্রস্ত মমতা সরকার টিকে থাকলে পরে অন্তত পক্ষে দক্ষিণ পন্থা বেঁচে থাকবে, বামপন্থার বিরুদ্ধে তাকে কাজে লাগানো যাবে। এই তো তাদের পরিকল্পনা, এছাড়া তো কিছু না। স্যার আমি আর দুটো মাত্র প্রশ্ন করব। দুদিন আগে অমিত শাহ এই নিয়ে আমি আপনার প্রতিক্রিয়া নিয়েছিলাম। অমিত শাহ দুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছিলেন যে সিবিআই ইডি এগুলো হলো স্বায়ত্তশাসিত সংস্থা, বিজেপি বা সরকার তাদের কাজে হস্তক্ষেপ করে না। সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা ইডির আজকের অভিযানের কৃতিত্বের ভাগীদার কি করে হতে পারেন স্যার? তারা শুনুন, ওরা দেখুন সবাই দাবি করতে পারে কৃতিত্ব। আমার কোনো দেশ নেই, আমার কোনো রকম বক্তব্য নেই। এই যে তদন্তটা হচ্ছিল এটা হাইকোর্টের নির্দেশের চাপে এবং যেহেতু নির্বাচন আসছে জনগণের আন্দোলনের চাপে। বাংলা বাঁচাও যাত্রা পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীরা যে যাত্রা শুরু করেছেন সেখানে এই সমস্ত প্রশ্ন উঠে আসছে বারবার যে কোথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। এ রাজ্যে এসে অমিত শাহ মোদী বড় বড় বক্তৃতা করে যান, তারা কোনো কার্যকর ভূমিকা নেন না। তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে না না ঠিক আছে কার্যকর ভূমিকা নেওয়া যায়। আজকে যখন তাদের গালে থাপ্পড় মারলো তারা কি ভূমিকা নিল? কি কেন ইডি সেই মুহূর্তে একজন আইন ভঙ্গকারী, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারেন, হুম। কেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হলো না? উনি সাধারণ ক্ষেত্রে তিনি ছেড়ে দেবেন ইডি যে তিনি যখন তদন্ত করতে গিয়েছেন কেউ তার তথ্য নিয়ে পালিয়ে গেছে তাদের সামনে, স্যার এবং এই ঘটনাগুলো সেই যখন পালানোর লেখা হবে ক্ষেত্রে রাজ্য সরকারি পুলিশ সাহায্য করছে। কেন ওই রাজ্য সরকারি যে সমস্ত পুলিশরা সাহায্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা মাথায় রাখতে হবে। স্যার এই ঘটনাগুলো যখন লেখা হবে তখন তো এটাও লিখতে হবে একই সঙ্গে যে এই ঘটনাগুলোকে সামনে নিয়ে আসার জন্য আদালতে প্রতিষ্ঠিত করার জন্য জনমানসে প্রতিষ্ঠিত করার জন্য আপনার ভূমিকা আহ, কেন অগ্রগণ্য আমি ভূমিকা। আমার ভূমিকার কথা আপনারা বলুন, আমি চাই না।
আমি চাই পশ্চিমবঙ্গ তার সামাজিক মর্যাদা নিয়ে ভারতবর্ষের স্যার কাছে ইয়োর প্রতিষ্ঠিত ইয়োর হোক। ইয়োর গ্রেটনেস, কিন্তু আপনার ভূমিকা না, না, লেখা হবেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন স্যার, যে পার্থ চট্টোপাধ্যায়ের কারাবাসের নেপথ্যে আপনার আইনি লড়াই, পার্থ চট্টোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর তৎপরতা দেখা গেল না, রাজীব কুমারকে বাঁচানোর জন্য তৎপরতা আমরা এ যাবৎকালে প্রতীক জৈন বলে কোনো তৃণমূল নেতার নাম শুনিনি, আজকে শুনলাম দলের ইনচার্জ, তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আগ্রহ কেন? অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য এই আগ্রহ দেখা যায়। তার কারণ হচ্ছে যে পার্থকে যদি বলি দিয়ে গোটা দলের দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বাঁচানো যায়, অতএব চুপ করেছিলেন, আর কিচ্ছু না। পার্থর যদি বোধোদয় হয়ে থাকে, জানি না ওর বোধ বুদ্ধি আছে কিনা, তাহলে ওর সত্যতা সামনে আনা উচিত। সেটা উনি আনতে পারবেন না, কেন ওর জীবনের নিরাপত্তার আশঙ্কা আছে। সেটা আমার নিজস্ব বিশ্লেষণ। আসলে এখন মুখ্যমন্ত্রীর পরিবার, মুখ্যমন্ত্রীর ঘরে হাত পড়ে যাচ্ছে। পার্থকে গ্রেপ্তার করলে মুখ্যমন্ত্রীর কিছু যায় আসে না, কেন উনি জানেন যে পার্থ এতটাই বিশ্বস্ত, সে কোনো কথা বলবে না। সে মনে করবে এই যে আমাদের হেনস্থা, এটাও আমার পক্ষে ভালো, কেন দিদিমণি আমার পাশে আছেন। এইটাই হচ্ছে এদের যা হয় আর কি, মানে কি অজ্ঞ রাজনৈতিক নেতাদের পরিণতি যা হয় তাই পার্থর হয়েছে। এছাড়া আর কিছু বলতে পারি না। স্যার পরিবার বলতে আপনি কি মিন করতে চাইছেন স্যার? পরিবার বলতে পরিবার, তার নিজস্ব পরিবার, মানে আপনি অভিষেক ভাই ভাই বন্দ্যোপাধ্যায়কে বউ, কি মিন করতে চাইছেন? ভাই ভাই বউ, ভ্রাতুষ্পুত্র, যারা মুখে সামনে রেখে কোটি কোটি টাকার বেআইনি সম্পদ তৈরি করেছে, তাই পরিবার। আমার একেবারে শেষ প্রশ্ন স্যার, এটা আমাকে এই প্রশ্ন অবশ্যই করতে হবে। আপনারা এতদিন ধরে সেটিং করে অবশ্যই আকাশ বাতাস ধ্বনিত করেছে আপনাদের দলের নেতাকর্মীরা, আপনি বারবার করে বলেছেন, এমনকি যাত্রা দলের উদাহরণও টেনেছেন যে সামনে লড়াই পিছনে গিয়ে একসঙ্গে বিড়ি খাওয়া। আজকে তো আপনি নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের ভূমিকায় খুশি স্যার? আমি খুশি নই, আমি অত্যন্ত ব্যথিত যে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তদন্তের স্বার্থে একটি সংগঠনের কাছে গেছেন, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন আইনত। সেই সময় সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য একজন তৃতীয় ব্যক্তি ঢুকে ফাইলপত্র নিয়ে পালিয়ে গেলেন, আর ওই তদন্তকারী সংস্থাটা সাক্ষী গোপাল হয়ে দাঁড়িয়ে থাকলেন। এর থেকে নির্লজ্জ আর কি হতে পারে? আমি সেই জন্য খুব চিন্তিত যে ভারতবর্ষের তদন্তকারী সংস্থারা আর স্বাধীনভাবে কাজ করতে মানে আপনি বলতে পারছেন না চাইছেন যে বা আইন চাইছেন নিরপেক্ষ না। ভাবে চললে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া উচিত? নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী বলে তার কি খুন করার অধিকার আছে? তার কি তদন্তে বাধা দেওয়ার অধিকার আছে? মুখ্যমন্ত্রী তিনি হয়েছেন সংবিধানের শপথ নিয়ে, মা কালীর পা ছুঁয়ে নন। সংবিধান ছুঁয়ে তিনি বলেছেন আমি সংবিধানের মর্যাদা রক্ষা করব। তিনি হয়তো সংবিধান পড়েননি বা বোঝেননি, কিন্তু যারা তদন্তকারী সংস্থা তাদের তো এই ট্রেনিংটা আছে। তারা নিজেদের দায়িত্বের প্রতি অবমাননা করেছেন। তাদের উপর যে বিশ্বাস রাখা হয়েছিল, সেই বিশ্বাসটাকে তারা ধ্বংস করেছে। অনেক অনেক ধন্যবাদ স্যার এতটা সময় আমাদের দেওয়ার জন্য। এটা প্রাইভেট কোম্পানি। আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। Because I rang up Pratik, because he is the in charge of my party, because he is the in charge of my party, because he is the in charge of my party. ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করবো যে এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর বছর ধরে ভোটাভুটি হয়। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিস বিয়ারার এবং কবে নির্বাচিত হয়েছে, কোন পদে হয়েছে? আজকে মমতা ব্যানার্জি তাহলে তিনি কি মিথ্যা বলছেন যে ও হচ্ছে আমাদের দলের একজন, এই জন্য আমি এসছি? আর তা নাহলে তৃণমূল দলটা কেন এসব ব্লক থেকে একটা ব্লকে 4-5টা অফিস করে সব সাইনবোর্ড কেন লাগায়, যদি কাজটা আসলে আউটসোর্স করে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা যেখানে মুভ করে এই কোম্পানি, এবং এটা বেনামে অভিষেক ব্যানার্জির কোম্পানি।